দেখো ক্লাস 12 এর ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টার থিওরি ভিডিও আমি তোমাদের করে দিয়েছি, তোমরা থিওরি ভিডিও আগে দেখে নেবে, তাহলে তোমরা এই ভিডিও বুঝতে পারবে না। তোমরা যাও আমার প্লেলিস্টে যাবে, দেখবে প্লেলিস্টে থিওরি দেওয়া আছে, ট্যানজেন্ট অ্যান্ড নরমাল বলে দেওয়া আছে, স্পর্শক ও অভিলম্ব। থিওরির ভিডিও দেখে নেওয়ার পরে তোমরা এই ক্লাস দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো, ভালো লাগছে, কমেন্ট করছো, ভালো লাগছে। অনেকে এসে ভিডিও দেখছে, ঠিক আছে, না কমেন্ট করছে, না কিছু লাইক করছে, না সাবস্ক্রাইব করছে, শুধু দেখছে, দেখে চলে যাচ্ছে। কেন সাবস্ক্রাইব করতে তাদের পয়সা লাগবে নাকি? দেখবে তাহলেই হবে, তোমরা আমার ভিডিও দেখবে। এবার দেখো এমসিকিউ, দেখো এমসিকিউ 1 এখানে করার কিছু নেই, ঠিক আছে। এমসিকিউ 1 করার কিছু নেই। এমসিকিউ 1 বলো, তোমরাই অপশন বলো, অপশন কত হবে কমেন্টে লিখে দাও অপশন, আমি কিছু বলবো না এমসিকিউ 1-এ, ঠিক আছে। যদি তোমরা আমার ভিডিও দেখো, থিওরির ভিডিও দেখো, আমার থিওরির ভিডিও দেখলে তোমরা একবারেই বলে দেবে, এখানে অঙ্ক করারও কিছু নেই, তোমরা বলেই দেবে যে অ্যান্সার কোনটা হবে, তোমরাই কমেন্টে অপশন লিখে দেবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1-এ। এবার দেখো কোশ্চেন নাম্বার 2-তে কি দেওয়া আছে, y ইকুয়ালস টু fx। কোশ্চেন 2-তে বলেছে y ইকুয়ালস টু fx। কোশ্চেন নাম্বার 2, y ইকুয়ালস টু fx। বক্রের ওপর পি এ কমা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হলে ওই স্পর্শকটির সমীকরণ কত হবে? আমাদের এ কমা বি বিন্দুতে, পি বিন্দুর নাম হচ্ছে পি, এ কমা বি স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে। আর ওই স্পর্শক বলেছে এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শক বলেছে এক্স অক্ষের সমান্তরাল। দেখে নাও, আমরা ধরলাম y ইকুয়ালস টু fx, বক্র হচ্ছে আমাদের এরকম, ধরলাম এরকম, যে কোনো কিছু হতে পারে। এবার যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, সেই স্পর্শক এরকম কোন জায়গায় হবে, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে স্পর্শক, ঠিক আছে। তাহলে এখানে বলো তো, এই সরলরেখার, যে সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল, সেই সরলরেখার প্রবণতা কত হবে? যে সরলরেখা, এটা হচ্ছে আমাদের পি বিন্দু এক্স কমা এ কমা বি, পি বিন্দু এ কমা বি। তো এখানে স্পর্শক হচ্ছে আমাদের এই যে স্পর্শক, এই স্পর্শক কোশ্চেনে বলে দেওয়া আছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে বলো যে এই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা কত? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রবণতা কত হবে? tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি মানে কত? 0। প্রবণতা কত? 0। আর যেহেতু এটাই স্পর্শক, এটাকেই বলেছে এই বক্রের পি এক্স কমা ওয়াই বিন্দু, মানে পি এ কমা বি বিন্দুতে স্পর্শক, তাহলে আমরা dy dx কেও প্রবণতা বলতে পারবো। dy dx at a কমা b, এটাও হচ্ছে পি বিন্দুতে এই স্পর্শকের প্রবণতা, এটা হচ্ছে পি বিন্দুতে এই বক্রের, পি বিন্দুতে এই বক্রের মানে এই স্পর্শকের, এটা হচ্ছে প্রবণতা। তো প্রবণতা তো আমরা এখানে পেয়ে গেলাম কত? 0। তাহলে এটুকুর মান কত হবে? 0 হবে, তাই তো। এটুকুর মান 0, তাহলে স্পর্শকের সমীকরণ কত আসবে? স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়ালস টু, y1 তো লিখবো না, এখানে কি লিখবো? b লিখবো, y মাইনাস b ইকুয়ালস টু, y মাইনাস b ইকুয়ালস টু dy dx at a কমা b, dy dx at a কমা b এর মান কত? 0। তোমরা যদি থিওরির ভিডিও না দেখো তোমরা বুঝতে পারবে না আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি। আগে তোমরা থিওরির ভিডিও দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি। dy dx at a কমা b ইন্টু x মাইনাস x1, x1 মানে হচ্ছে a, রাইট সাইডে 0ই হয়ে গেল। তাহলে y ইকুয়ালস টু b, y ইকুয়ালস টু b হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে এখানে অপশন দেখো, অপশন কত হবে? y ইকুয়ালস টু b। অপশন এ তে দেওয়া আছে y ইকুয়ালস টু b, অপশন এ। কোশ্চেন নাম্বার 3 দেখো, সেম কোশ্চেন, এখানে কোশ্চেন নাম্বার 3ও সেম কোশ্চেন, কিন্তু এখানে বলেছে স্পর্শক y অক্ষের সমান্তরাল। স্পর্শক যখন y অক্ষের সমান্তরাল হবে, দেখো স্পর্শককে যদি আমরা y অক্ষের সমান্তরাল রাখতে চাই, এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ, ধরলাম কোনো বক্র হচ্ছে আমাদের এরকম, এটা হচ্ছে কোনো বক্র, এখানে y অক্ষের সমান্তরাল স্পর্শক আঁকবো আমরা। তাহলে এই বিন্দুতে স্পর্শক হবে, ধরলাম এই স্পর্শক হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে এই স্পর্শক x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করেছে? 90 ডিগ্রি কোণ করেছে। আর এই কোশ্চেনে আমাদের স্পর্শকের সমীকরণ বের করতে বলেনি, এই কোশ্চেনে আমাদের সমীকরণ বের করতে বলেছে এই বিন্দুতে অভিলম্বের, এটা হচ্ছে x1 y1 বিন্দু, এটা হলো x1 y1 বিন্দু, ঠিক আছে। এই বিন্দুতে আমাদের কি বের করতে বলেছে? অভিলম্বের সমীকরণ। তাহলে এটা হবে এরকম হবে, এই বিন্দুতে অভিলম্ব, এই অভিলম্বের সমীকরণ বের করতে বলেছে। তো দেখো এই অভিলম্ব, এটা তো যেহেতু স্পর্শক y অক্ষের সমান্তরাল, তাই অভিলম্ব x অক্ষের সমান্তরাল হবে, তাই তো। অভিলম্ব x অক্ষের সমান্তরাল হবে, যেহেতু x অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে প্রবণতা কত হবে? 0 হবে। তাহলে দেখো এই অভিলম্বের প্রবণতা আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। আর অভিলম্বের প্রবণতা কত? মাইনাস dx বাই dy।
অবিলম্বের প্রবণতা হচ্ছে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তোমরা ফর্মুলা দেখবে লিখে দেওয়া আছে, অবিলম্বের প্রবণতা কত, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান মানে কত, এখানে যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তাহলে কি জিরোই হবে। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 3 আমরা কি লিখতে পারি, কোশ্চেন নাম্বার 3 আমরা লিখবো সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এর মান কত, জিরো, জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। তো অপশন দেখো, অপশন কত কারেক্ট হবে, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান, অপশন এখানে বি, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে দেখো, কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে y ইকুয়ালস টু fx বক্রের x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্বের প্রবণতা হচ্ছে dy dx এবং m যদি হয় তাহলে m ইকুয়ালস টু কত হবে। থিওরি ভিডিও দেখে নাও, তোমরা পেয়ে যাবে, তোমরা কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও, ঠিক আছে, কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও। স্পর্শক ও অভিলম্ব পরস্পর লম্ব, তো যেহেতু পরস্পর লম্ব তাহলে প্রবণতার গুণফল কত, -1 হবে, ঠিক আছে, প্রবণতার গুণফল -1, তো ডিওয়াই ডিএক্স আর এম এর গুণফল -1, এখান থেকে এম এর মান বের করে নাও, বের করে নিয়ে অপশন তোমরা কমেন্টে লিখে দাও, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণের ফর্মুলা। অভিলম্বের সমীকরণের ফর্মুলা তোমরা থিওরি ভিডিও দেখলেই পেয়ে যাবে অভিলম্বের সমীকরণের ফর্মুলা, ঠিক আছে। বলেছে y ইকুয়ালস টু fx অপেক্ষকের লেখের উপর x1 y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ কত হবে। অভিলম্বের সমীকরণের ফর্মুলা তোমরা জানো, যারা থিওরি ভিডিও দেখেছো তারা অবশ্যই লিখতে পারবে, অপশন তোমরা কমেন্টে লিখে দিবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, এখানে কি বলেছে, এখানে বলেছে যদি y ইকুয়ালস টু fx বক্রের px1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করে, ঠিক আছে। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 6 এ কি বলা আছে, কোশ্চেন নাম্বার 6 এ বলেছে এত বক্রের উপর px1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করেছে, অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করেছে। তো ধরলাম আমরা এটা হচ্ছে আমাদের বক্র, ঠিক আছে, বক্র কোন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করব, ধরলাম এই বিন্দুতে অভিলম্ব আমরা অঙ্কন করব, ঠিক আছে। যদি আমরা এই বিন্দুতে অভিলম্ব অঙ্কন করছি, স্পর্শ অঙ্কন করব, এই স্পর্শকের সাথে লম্ব অঙ্কন করব, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। এবার এই অভিলম্ব x অক্ষের সঙ্গে সাই কোণ উৎপন্ন করেছে, তাহলে এই অভিলম্বের প্রবণতা কত হবে, tan সাই হবে, tan সাই। আবার যেহেতু এই বিন্দু হচ্ছে x1, y1, বক্রের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু fx, ঠিক আছে, তাহলে dy dx মানে বের করব আমরা। এবার অভিলম্বের প্রবণতা, এই বক্রের x1 y1 বিন্দুতে অভিলম্বের প্রবণতা হচ্ছে মাইনাস dx বাই dy at x1 y1, মাইনাস dx বাই dy at x1 y1, এটা হচ্ছে অভিলম্বের প্রবণতা। তো আমরা এখানে কোণ দিয়ে নির্ণয় করেছি কত, tan সাই হলো, আর আমরা ডেরিভেটিভ করে নির্ণয় করতে পারবো মাইনাস dx বাই dy at x1 y1, তাহলে এটাই tan সাই এর সমান হবে, এটাই হচ্ছে আমাদের tan সাই এর সমান হবে। তাহলে অপশন এখানে দেখো, অপশন আমাদের আসছে এখানে অপশন সি আসে, অপশন সি। তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি তে দেওয়া আছে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এট x1 y1 ইকুয়ালস টু tan সাই। এবার নেক্সট কোশ্চেন দেখো তোমরা, এরপরে কোশ্চেন নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7 এ বলেছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay অধিবৃত্তের উপর, কোশ্চেন নাম্বার 7 x স্কয়ার ইকুয়ালস টু 4ay এই অধিবৃত্তের উপর বলেছে 280, 80 স্কয়ার, 280, 80 স্কয়ার, এই বিন্দুতে আমাদের অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা নির্ণয় করতে হবে। এই বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা মানে আমরা মাইনাস ডিএক্স ডিওয়াই বের করবো এট 280, 80 স্কয়ার মাইনাস ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। তো এই আমরা একবারেই ডিএক্স ডিওয়াই বের করতে পারি, অথবা ডিওয়াই ডিএক্স বের করে সেটাকে উল্টে দেবো, মাইনাস ডিএক্স ডিওয়াই করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, 2x ডিএক্স বাই ডিওয়াই, দেখো বোথ সাইডে আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ঠিক আছে। তো রাইট সাইডে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, 4a ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে কত, 1 হবে, তাই তো। তাহলে কত পেলাম, যেহেতু ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি x স্কয়ারকে, তাই ডিএক্স ডিওয়াই লিখেছি, ঠিক আছে। এবার কি পাচ্ছি, ডিএক্স বাই ডিওয়াই ইকুয়ালস টু কত, 2a বাই x। আমরা কি করব, ডিএক্স বাই ডিওয়াই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এট 280, 80 স্কয়ার, এটা বের করবো, 280, 80 স্কয়ার ইকুয়ালস টু 2a বাই, এখানে মাইনাস দিতে হবে আমাদের, 2a বাই x কত, x হচ্ছে 2at,
তাহলে কি থাকছে পরে, 2a ক্যান্সেল হয়ে যাবে, 1/t। অপশন দেখো, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এবার নেক্সট কোশ্চেন দেখো, xy = 4 এই সমপরাবৃত্তের উপর এত বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতিমাত্রা নির্ণয় করতে বলেছে। এটাও সেম কোশ্চেন, ঠিক আছে, এটাও সেম কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8, অবিলম্বের নতিমাত্রা বের করতে বলেছে, সেম প্রসেসে তোমরা করবে, সেম প্রসেস। কোশ্চেন নাম্বার 9 করাচ্ছি দেখো, কোশ্চেন নাম্বার 9-এ দেওয়া আছে এত অধিবৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা বের করতে বলেছে, স্পর্শকের, ঠিক আছে। তো এটাও y² কি দেওয়া আছে, y² = 4ax। এই অধিবৃত্তের AT², 2AT, AT² 2AT এই বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা মানে প্রবণতা বের করতে বলেছে। তো ফার্স্টে dy/dx মানে dy/dx বের করব আমরা, ঠিক আছে, dy/dx বের করব এই বিন্দুতে। তো 2y dy/dx ডেরিভেটিভ করছি বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে, ইকুয়াল টু কত, 4a হবে। আর তোমরা যারা ডেরিভেটিভ করতে সমস্যা হয়, মানে এখনো যারা ডিফারেন্সিয়েশন করোনি, তারা আমার ডিফারেন্সিয়েশনের ভিডিওগুলো দেখে নেবে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন দুটোই করানো আছে আমার চ্যানেলে। তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখন কি পাচ্ছি দেখো, dy/dx ইকুয়াল টু কত, 2a/y হবে। আমরা বের করব dy/dx at AT² 2AT, dy/dx at AT² 2AT, এটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো 2a তো আসেই, y এর জায়গায় আমরা লিখবো 2AT, 2AT। তো 2a কেটে যাবে, 1/t হচ্ছে অ্যান্সার। তো অপশন দেখো, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, অপশন বি, ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 10-এ কি দেওয়া আছে দেখো, কোশ্চেন নাম্বার 10-এ অঙ্কিত এত বৃত্তের উপর x1 y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা নিচের কোনটির সমান। এটাও তোমরা করতে পারবে, ঠিক আছে। শুধু তোমাদের -dx/dy বের করতে হবে, -dx/dy at x1 y1। তোমরা করে আমাকে অপশন কমেন্টে লিখে দেবে। যদি তোমরা করতে না পারো, যেগুলো আমি তোমাদের করতে বলছি, যদি করতে না পারো তোমরা কমেন্টে জানাবে। যত বেশি জন কমেন্টে বলবে যে পারিনি, আমি করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 11, এখানেও আমাদের স্পর্শকের প্রবণতা বের করতে বলেছে। স্পর্শকের প্রবণতা এটাও তোমাদের জন্য রেখে দিলাম, এটাও তোমরা বের করতে পারবে। এখানে dy/dx at ct, c/t বের করতে হবে, dy/dx at ct, c/t, এটাও তোমাদের জন্য। এবার কোশ্চেন নাম্বার 12, 13, 14, 15 সবগুলোই সেম, সবগুলোই সেম কোশ্চেন এখানে, ঠিক আছে। তাই তোমাদের জন্য আমি 16-এ চলে যাচ্ছি। 16-এ যদি তোমরা এগুলো করতে না পারো, সবগুলোই সেম, ঠিক আছে, সব কোশ্চেনগুলোই সেম। এখানে শুধু dy/dx আর -dx/dy বের করতে হবে, dy/dx আর হচ্ছে -dx/dy, ঠিক আছে। তবু 16 নাম্বারটাও করাচ্ছে দেখো, 16 নাম্বারটা হচ্ছে এরকম, এটাও একই করে দিচ্ছি দেখো। 16 কি বলেছে, x² / a² - y² / b² = 1 বলেছে। এই পরাবৃত্তের উপর a sec θ, b tan θ বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা নিচের কোনটি হবে। a sec θ, b tan θ, a sec θ, b tan θ, এটা হচ্ছে পরাবৃত্তের উপর কোন বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক, ঠিক আছে। আমাদের কি বের করতে বলেছে, অভিলম্বের নতিমাত্রা, তার মানে আমাদের -dx/dy at এই পয়েন্ট বের করতে হবে, বুঝতে পেরেছো। তো ফার্স্ট আমরা ডিফারেন্সিয়েট করছি। এখানে আমরা এখানে প্রথমে dy/dx বের করে সেটাকে উল্টে দিয়েও করতে পারি, অথবা ডিরেক্ট dx/dy বের করতে পারি। তো আমি এখানে ডিরেক্ট dx/dy বের করব, তার মানে y এর সাপেক্ষে আমি এখানে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, y এর সাপেক্ষে। তো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, 1/a² কনস্ট্যান্ট, এটা 1/a² থাকবে। 2x x² কে ডিফারেন্সিয়েট করলে কত, 2x হবে। আর যেহেতু y এর সাপেক্ষে করছি, তাই x কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস এখানে 1/b² হচ্ছে কনস্ট্যান্ট, এটা থাকলো। y² কে ডিফারেন্সিয়েট করব, y এর সাপেক্ষে কত, 2y হবে। রাইট সাইডে কনস্ট্যান্ট আসে কত, 0 হবে, ঠিক আছে। তো dx/dy কত হলো দেখো, dx/dy হবে হচ্ছে 2y/b², রাইট সাইডে চলে যাবে, 2 কেটে যাবে, y/b² লিখতে পারবো। আর এদিকে a² উপরে উঠে যাবে, a²y, x নিচে চলে আসবে b²x। তো আমাদের লাগবে -dx/dy at -dx/dy at a sec θ, b tan θ। তো a sec θ, b tan θ,
ইকুয়ালস টু মাইনাস দিয়ে এসে এদিকে রাইট সাইডে মাইনাস দিলাম, দেখো এ স্কোয়ার আসে, ওয়াই মানে কত বি ট্যান থিটা, তো বি ট্যান থিটা লিখবো, আবার এখানে নিচে অলরেডি বি স্কোয়ার আসে, এক্স মানে কত এ সেক থিটা, তাহলে এ সেক থিটা লিখবো। তাহলে কি থাকছে দেখো, একটা একটা করে কেটে যাবে, হ্যাঁ বি কাটবে, আবার এখানে এ কাটবে, তাহলে এ বাই বি থাকবে, এ বাই বি থাকবে। ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, আবার এখানে সেক থিটা আসে, উপরে উঠলে কস থিটা হয়ে যাবে, কস থিটা কেটে যাবে, তাহলে মাইনাস এ বাই বি সাইন থিটা থাকবে, মাইনাস এ বাই বি সাইন থিটা। অপশন দেখো কোশ্চেন 16 এর জন্য অপশন ডি তে দেওয়া আছে মাইনাস এ বাই বি সাইন থিটা, তাহলে এখানে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন করাচ্ছি, দেখো 17। এখন এগুলো অন্য টাইপের, এখন এগুলোতে আমাদের নতিমাত্রা বা প্রবণতা নির্ণয় করতে বলেনি, তো এগুলো এক এক করে আমি সব করাচ্ছি। দেখো 17, দেখো কোশ্চেন নাম্বার 17, দেখো কোশ্চেন নাম্বার 17, এখানে 17 বলেছে যে এখানেও আমাদের অবিলম্বের প্রবণতা নির্ণয় করতে বলেছে, তবু এখানে প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, করাচ্ছি। দেখো প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, x ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস 3, y ইকুয়ালস টু কত, y ইকুয়ালস টু হচ্ছে 2t প্লাস 1। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে অভিলম্বের প্রবণতা বের করতে বলেছে t ইকুয়ালস টু 2 পয়েন্টে, t ইকুয়ালস টু 2 পয়েন্টে আমরা মাইনাস ডিএক্স ডিওয়াই বের করবো, আর কি মাইনাস ডিএক্স ডিওয়াই বের করবো। ফার্স্ট আমাদের এখান থেকে ডিএক্স ডিটি, ফার্স্ট আমরা ডিএক্স ডিটি বের করছি, এটুকুকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কত 2t হবে, শুধু 2t। আর y কেও আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কত হবে, এখানে শুধু 2 থাকবে। তো আমরা যেহেতু বের করব dx বাই dy, সো dx বাই dy ইজ ইকুয়ালস টু dx বাই dt ইনটু dt বাই dy। ওকে, তো dx বাই dt কত, দেখো dx বাই dt হচ্ছে 2t, আর ইনটু dt বাই dy, এখানে dy বাই dt আছে, তো dt বাই dy কত 1/2 হবে। তো আমরা বের করবো মাইনাস dx বাই dy at t ইকুয়ালস টু 2 পয়েন্ট, t ইকুয়ালস টু 2। সো এখানে তো t তো 2 তো কেটেই গেল, তো শুধু এখানে কত পড়েছিল, শুধু t পড়েছিল, তো t এর জায়গায় আমরা কত বসাবো, 2 বসাবো, যেহেতু সামনে মাইনাস দিয়েছি এখানে মাইনাস দিতে হবে, t এর জায়গায় আমরা 2 বসাবো, বাস 2, তো -2, অ্যান্সার হচ্ছে কত -2। অপশন দেখো, সো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি, অপশন ডি হলো এখানে কারেক্ট, হ্যাঁ অপশন ডি। এবার নেক্সট কোশ্চেন দেখো, দেখো কোশ্চেন নাম্বার 18 বলেছে যে এত সরল রেখা এত বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো আমরা কিভাবে করবো, দেখো আগে লিখে নিচ্ছি সমীকরণ দুটো, সরলরেখার সমীকরণ দেওয়া আছে আর হচ্ছে অবিলম্বের সমীকরণ দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 18, সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে, lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0, এটা। আর বৃত্তের সমীকরণ দেওয়া আছে কত, বৃত্তের সমীকরণ দেওয়া আছে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। বলেছে এই সরলরেখা এই বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক, এই সরলরেখা হচ্ছে এই বৃত্তের কোন না কোনো বিন্দুতে স্পর্শক, তাহলে ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত হবে, ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা নির্ণয় করব। দেখো এটা সমীকরণ নাম্বার 1 দিলাম, এটা 2 দিলাম। এখানে আমাদের একটু চালাকি করতে হবে, আমরা একটু চালাকি করব। আমাদের কোন বিন্দুতে নির্ণয় করতে বলছে সেই বিন্দু দেওয়া নেই, আমরা dy dx আগেই বের করতে যাব না, মানে dy dx বের করব কিনা সেটাও আমরা এখনই ভাবছি না, আমরা dy dx ছাড়াও করতে পারি। কিভাবে করবো, দেখো যেহেতু আমাদের স্পর্শক দেওয়া আছে, আমরা অভিলম্ব এই স্পর্শকের উপর লম্ব, তাই তো বিষয়টিকে আগে ভালো করে বুঝে নাও। এখানে ছবি আঁকছি, দেখো এখানে এটা হচ্ছে আমাদের বৃত্ত, ঠিক আছে বৃত্ত, তো বৃত্তের কোন বিন্দুতে এই বৃত্তের সমীকরণ হচ্ছে এত, হ্যাঁ। এবার এই বৃত্তের কোন বিন্দু ধরলাম এই বিন্দুতে স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক, এই স্পর্শকের সমীকরণ দেওয়া আছে কত, lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0। আমাদের অভিলম্ব বের করতে হবে, এই বিন্দুতেই অভিলম্ব বের করতে হবে, তো স্পর্শকের উপর লম্ব অঙ্কন করব, আর অভিলম্ব হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে, অভিলম্ব বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। আমরা এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ ধরে নেব, মানে এই সরলরেখার সমীকরণ আমরা ধরবো, কোন সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ আমরা ধরতে পারি, তোমরা ক্লাস 11-এ পড়েছো। এরকম কোন সরলরেখা দেওয়া আছে, ধরলাম কোন সরলরেখা দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই সরলরেখার লম্ব সরলরেখা, এই সরলরেখার লম্ব সরলরেখা
আমরা ধরি হচ্ছে এভাবে, এক্স এর সহগ ওয়াই এর সাথে দেবো, ওয়াই এর সহগ এক্স এর সাথে দেবো, দিয়ে চিহ্ন পরিবর্তন করব, বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস সি, সি দেবো না, নতুন কনস্ট্যান্ট দেবো আমরা এখানে, নতুন কনস্ট্যান্ট। ঠিক আছে, নতুন কনস্ট্যান্ট আমরা দিলাম মনে করো কে ইকুয়ালস টু 0। এটা কেন হচ্ছে 11-এ করিয়েছিলাম। ঠিক আছে, 11-এর আমার ভিডিও আছে, সরলরেখা চ্যাপ্টারে আমার ভিডিও আছে 11-এর। ঠিক আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো যে এরকম কেন হয়। এখন আমি সরাসরি লিখে দিচ্ছি যে এই সরলরেখার লম্ব সরলরেখা আমরা এরকম আকারে ধরতে পারি। এখানে নতুন কনস্ট্যান্ট দিয়ে শিখি, এই কে এর মান আমাদের বের করতে হয়। ঠিক আছে, তো স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণকে আমরা ধরতে পারবো, ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, তো ধরে নিচ্ছি অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, এই অভিলম্বের সমীকরণ আমরা ধরতে পারবো এই সরলরেখার এক্স এর সহগকে ওয়াই এর সাথে দেবো, আর ওয়াই এর সহগকে এক্স এর সাথে দেবো। তো এক্স এর সহগ কত ছিল, ওয়াই এর সহগ কত এম, তাহলে এম এক্স, এই ওই এম কে আমরা এক্স এর সাথে দিলাম, মাইনাস দেব, তারপরে ওয়াই এর সাথে দেবো হচ্ছে এক্স এর সহগ এল ওয়াই, নতুন ধ্রুবক দিতে হবে আমাদের, নতুন এন, এখানে ধ্রুবক আছে এন দেওয়া যাবে না, নতুন ধ্রুবক কে ইকুয়ালস টু 0। আমরা কে এর মান বের করব। ঠিক আছে, কে এর মান কিভাবে বের করবো আমরা কে এর মান বের করতে পারবো, এখানে অভিলম্ব কোন বিন্দুগামী, ঠিক আছে, অভিলম্ব কোন বিন্দুগামী সেই বিন্দুর স্থানাঙ্ক বসে আমরা কে এর মান বের করব। আমরা দেখতে পাচ্ছি আমরা তো এই বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি না। ঠিক আছে, আমরা এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিলম্ব বৃত্তের কেন্দ্রগামী, তাই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা কে এর মান বের করবো। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তের সমীকরণ দেওয়া আছে এত, তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাবো মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। তো এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস জি বসাই, এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। হ্যাঁ, 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। তো আমরা কি করব, এক্স এর জায়গায় মাইনাস জি বসাবো, তাহলে কত হবে মাইনাস এম ইন্টু জি। ঠিক আছে, মাইনাস ওয়াই এর জায়গায় মাইনাস এফ বসাবো, প্লাস হয়ে যাবে, তো এল ইন্টু এফ প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে কে এর মান আমরা পাচ্ছি কে ইকুয়ালস টু এম জি মাইনাস এল এফ। তাহলে অভিলম্বের সমীকরণ হবে, অভিলম্বটির সমীকরণ হবে, এই সমীকরণে আমরা কে এর মান বসিয়ে দেবো, কি আসবে এম এক্স মাইনাস এল ওয়াই, কে এর মান হচ্ছে প্লাস এম জি মাইনাস এল এফ ইকুয়ালস টু 0। অপশন মিলাচ্ছে, দেখো অপশন কি দেওয়া আছে, দেখো এইটুকুকে ডান দিকে লিখে দিচ্ছি। হ্যাঁ, এইটুকুকে ডান দিকে লিখলে কি পাবো, এম এক্স মাইনাস এল ওয়াই ইকুয়ালস টু এল এফ মাইনাস এম জি, এম এক্স মাইনাস এল ওয়াই, এম এক্স মাইনাস এল ওয়াই ইকুয়ালস টু এল এফ মাইনাস এম জি। ঠিক আছে, অপশন সি, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝতে তো পেরেছোই নাকি, পেরেছো, বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তোমরা আবার এইটুকু কনসেপ্ট প্রথম থেকে দেখতে থাকো, বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো কোশ্চেন নাম্বার 19 তোমাদের বলেছে যে এত উপবৃত্তের উপর কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল এবং কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। আমাদের বিন্দু নির্ণয় করতে বলেছে এখানে, যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল আর যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। আমরা এমনি নর্মালি যদি এই উপবৃত্তের ছবি আঁকি, উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে কোশ্চেনে, উপবৃত্তের সমীকরণ কি দেওয়া আছে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু কত 36। 36 যদি আমরা ভাগ করি আমরা কি পাচ্ছি, x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 4 ইকুয়ালস টু কত 1। তাহলে x স্কয়ার বাই 3 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এই উপবৃত্তের ছবি যদি আমরা আঁকতে চাই, সেই ছবি হবে আমাদের এরকম। ঠিক আছে, এই ছবি হচ্ছে আমাদের এরকম। দেখো x স্কয়ার বাই 3 স্কয়ার, তার মানে পরাক্ষেপ দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু 3, 2a হয় পরাক্ষেপ দৈর্ঘ্য, আর উপাক্ষেপ দৈর্ঘ্য 2b হয়। এখানে এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 3, বির মান হচ্ছে 2, তাই তো, এর মান হচ্ছে 3, বির মান হচ্ছে 2। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, এই বিন্দুর স্থান কত 3,0, এটা হচ্ছে মাইনাস 3,0, আর এই বিন্দু হচ্ছে 0,2 আর এটা হচ্ছে 0,-2। আমরা স্পর্শক অভিলম্বের যে ক্যালকুলাস প্রয়োগ করে আমরা স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ এগুলো নির্ণয় করি, সেগুলো ছাড়াও আমরা এখানে নির্ণয় করতে পারছি। এখানে ক্যালকুলাস প্রয়োগ করার দরকার পড়ছে না। ঠিক আছে, আমি ক্যালকুলাস প্রয়োগ করেও দেখাবো। ঠিক আছে, ক্যালকুলাস প্রয়োগ করেও আমি দেখাবো। তো এখানে ক্যালকুলাস প্রয়োগ ছাড়াই দেখতে পাচ্ছি এই দুটো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শক আমাদের
ওয়াই অক্ষের মানে এক্স অক্ষের উপর লম্ব হবে। তাহলে এক্স অক্ষের উপর লম্ব হবে কোন কোন বিন্দুতে? এক্স অক্ষের উপর লম্ব হবে 3,0 আর হচ্ছে -3,0। তাহলে +-3,0 বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব হবে। আর এক্স অক্ষের উপর সমান্তরাল হবে কোন কোন বিন্দুতে? এই বিন্দুতে আর এই বিন্দুতে। তাহলে কত? 0,2 আর হচ্ছে 0,-2, অর্থাৎ 0,+-2 এই বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল হবে। ক্যালকুলাস অ্যাপ্লাই করছি, ক্যালকুলাস প্রয়োগ করছি। দেখো, যদি ক্যালকুলাস প্রয়োগ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হবে। দেখো, ডিওয়াই ডিএক্স বের করছি। কত? ডেরিভেটিভ করো, 8x হবে প্লাস 18y ইকুয়ালস টু 18y ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, 18y ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত? রাইট সাইডে কি থাকবে? 0 থাকবে। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কত পাচ্ছি? ডিওয়াই ডিএক্স আমরা পাচ্ছি -8x বাই কত? 18y, অর্থাৎ মাইনাস কত? 2 দিয়ে ক্যান্সেল করছি, 4x বাই 9y। আমরা ধরে নেব এখানে যে x1 y1 বিন্দু, ঠিক আছে, এটা ধরলাম x1 y1 বিন্দু। x1 y1 বিন্দুতে স্পর্শক হচ্ছে x অক্ষের সমান্তরাল। আমরা ধরলাম x1 y1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তো স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে তার প্রবণতা কত হবে? 0 হবে। যেহেতু x অক্ষের সমান্তরাল আসে তাহলে প্রবণতা কত? tan 0 ডিগ্রি। তো tan 0 ডিগ্রি মানে 0, তাই তো? আমরা ধরেছি স্পর্শক x1 y1 বিন্দুতে x অক্ষের সমান্তরাল। তাহলে dy dx at x1 y1 এর মান আমাদের 0 আসতে হবে। আমরা ধরলাম, ঠিক আছে, যে x1 y1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তাহলে আমাদের dy dx কত আসতে হবে? dy dx x1 y1 বিন্দুতে 0 আসতে হবে, যেহেতু x অক্ষের সমান্তরাল হলে x অক্ষের সমান্তরাল সরলরেখা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করেছে, তাহলে প্রবণতা হচ্ছে tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি মানে কত? 0। তাই x1 y1 বিন্দুতে প্রবণতা 0। ঠিক আছে, তো এখান থেকে দেখো বসিয়ে দিচ্ছি -4x1 বাই 4y 9y1। ঠিক আছে, 9y1 ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো এখান থেকে আমরা পাচ্ছি 4x1 ইকুয়ালস টু 0। তার মানে x1 ইকুয়ালস টু কত? 0। x1 ইকুয়ালস টু 0, x1 এর মান পেলাম কত? 0। এবার এই x1 এর মান, যেহেতু x1 y1 বিন্দু উপবৃত্তের উপর অবস্থিত, তাই এই x1 y1 বিন্দু উপবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, তাই তো? এই সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে 4x1 স্কয়ার প্লাস 9y1 স্কয়ার ইকুয়ালস টু 36, এটাও হবে। x1 এর মান আমরা এখানে বসিয়ে দেবো। x1 এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই, x1 এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই, x1 কত? 0। তাহলে এইটুকু 0 হবে। তো 0 প্লাস 9y1 স্কয়ার, ঠিক আছে, 9y1 স্কয়ার ইকুয়ালস টু কত? 36। y1 স্কয়ার মানে কত? 4। y1 মানে কত? প্লাস অর মাইনাস 2। y1 এর দুটো মান পেয়েছি। তাহলে বিন্দুর স্থানাঙ্ক আমরা কি লিখবো? 0, প্লাস অর মাইনাস 2। তাহলে সমান্তরাল আমরা কোথায় পাচ্ছি? 0, দেখো x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 0, আর y1 এর মান কত? প্লাস অর মাইনাস 2। আমরা সমান্তরালের কেস করছি, তো সমান্তরাল আমরা পেলাম x1 এর মান 0, y1 এর মান প্লাস মাইনাস 2। তাহলে সমান্তরাল পাচ্ছি 0, প্লাস মাইনাস 2 বিন্দুতে। এরপরে লম্ব কোন কোন বিন্দুতে পাবো? দেখো, লম্ব কোন কোন বিন্দুতে পাবো? আমরা ধরলাম h, k বিন্দুতে লম্ব পাবো। h, k বিন্দু, অর্থাৎ dy dx at h, k বিন্দুতে লম্ব। স্পর্শক x অক্ষের উপর লম্ব। তাহলে স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে কত ডিগ্রি কোণ করেছে? 90 ডিগ্রি। তাহলে প্রবণতা কত হবে? tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি নট ডিফাইন্ড, সেটাকে আমরা 1/0 লিখতে পারি। 1/0, তাহলে প্রবণতা কত? 1/0। dy dx বের করেছি কত? -4x বাই 9y। ঠিক আছে, তো -4x এর জায়গায় h লিখবো, আর 9y এর জায়গায় লিখবো হচ্ছে k ইকুয়ালস টু 1/0। বজ্র গুণ করছি, 9k ইকুয়ালস টু, এদিকে গুণ করো, 4h ইন্টু 0 মানে 0, মাইনাস আসে 0 আসে, -0 মানে 0ই। k ইকুয়ালস টু 0, k এর মান 0 পেলাম। যেহেতু h, k আমরা ধরেছি এই বিন্দু হচ্ছে h, k। h, k বিন্দুতে আমরা ধরলাম যে
প্রবণতা, স্পর্শকের প্রবণতা 90 ডিগ্রি। ঠিক আছে, স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল, মানে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। আমরা ধরেছি x1 y1 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, না আমরা ধরেছি এইচ কমা কে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। এই এইচ কমা কে বিন্দু এই উপবৃত্তের উপরেই আসে, তাহলে এইচ কমা কে বিন্দু উপবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, তাই তো। তার মানে 4h স্কোয়ার প্লাস 9k স্কোয়ার ইকুয়াল টু 36, কি 4h স্কোয়ার প্লাস 9k স্কোয়ার ইকুয়াল টু কত 36। এখানে k এর মান যদি আমরা 0 বসিয়ে দিই, k এর মান কত 0 আসলো, তাহলে h কত পাবো 4h স্কোয়ার কত পাবো 36, তাহলে h আসবে হচ্ছে প্লাস মাইনাস কত 3, h আবার পাবো কত প্লাস মাইনাস 3, k এর মান পেলাম 0, h এর মান পেলাম প্লাস মাইনাস 3, তাহলে লম্ব কোন বিন্দুতে হচ্ছে, h এর মান কত প্লাস মাইনাস 3, k এর মান 0, তার মানে প্লাস মাইনাস 3,0, তো লম্ব হচ্ছে প্লাস মাইনাস 3,0। এবার দেখো অঙ্ক ব্যাখ্যা করলাম, অনেক সময় লাগলো এখানে, তোমরা এখানে এটা ভেবো না যে এমসিকিউ, একটা এমসিকিউ করতে তো এতক্ষণ সময় লাগলো, তোমাদের চলবে না। আমি এই অঙ্ক দুরকম নিয়মে বোঝালাম, অঙ্ক আমি দুরকম নিয়মে বুঝিয়েছি, আর অঙ্কতে আমি অনেক ছবি এঁকে অনেক ব্যাখ্যা করেছি, তাই সময় লাগবে। ঠিক আছে, এটাকেই বলে অঙ্কের গভীরে ব্যাখ্যা, বুঝতে পেরেছো? অঙ্কের গভীরে ব্যাখ্যা করেছি। অঙ্ককে ফিল করো, অঙ্কটাকে তোমরা ফিল করো, অঙ্কের ভিতরে কি হচ্ছে দেখো, অঙ্কটাকে ফিল করো। তাহলে তোমরা যখন নিজে করবে রাফ, তোমাদের 1 মিনিট, হাইলি 1 মিনিট বা 2 মিনিট তোমাদের সময় লাগবে, বুঝতে পেরেছো? এরপরে দেখো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 খুব ইজি। এখানে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। আমার থিওরি ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ তোমরা ডিওয়াই ডিএক্স বের করবে। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স বের করে নেবে, ডিওয়াই ডিএক্স এট 2, -1 বের করবে, ডিওয়াই ডিএক্স এট 2, -1, তারপরে ফর্মুলায় বসিয়ে দেবে। ফর্মুলা y - y1 ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স এট x1 y1 ইন্টু x - x1। ঠিক আছে, 20 তোমাদের আমি কাজ রেখে দিলাম তোমাদের জন্য। যদি তোমরা করতে না পারো তোমরা আমাকে ইমিডিয়েট কমেন্টে জানিয়ে দাও, আমি 20 থেকে এর পরের ক্লাস করাবো। এই ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকবে আমার ভিডিওগুলো। ঠিক আছে।